আমরা সবাই কম বেশি শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হই, তবে কোনো ছেলের দ্বারা নয়। বেশিরভাগ সময় আমরা মহিলাদের দ্বারাই এই নির্যাতনের শিকার হই। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আমরা মেয়েরা অনেক স্বপ্ন নিয়ে আর অনেক কিছু ছেড়ে শ্বশুরবাড়িতে আসি, কিন্তু এসে যখন সেখানে নির্যাতনের শিকার হই তখন ভাবি কোথায় এসে পড়লাম। পুরানো অভ্যাস, পুরানো পরিবার সব কিছু ছেড়ে আসতে হয়, বাবা মার স্নেহ, ভালোবাসা, ভাই বোনের খুনসুটি, কিন্তু তারপরেও এসে যখন এত কিছু ত্যাগের পরেও নির্যাতনের শিকার হতে হয় তখন মনে হয় পৃথিবীটা আমার কাছে আর পৃথিবী নেই। মনে হয় কোথায় এলাম, কোন নরক যন্ত্রণায়। ঠিক এরকমই এক নরক যন্ত্রণার শিকার আমি নিজে হয়েছিলাম, তবে কোনো পুরুষের দ্বারা নয়, বেশ কিছু নারীর দ্বারা। চলুন আজকে সেই কাহিনী শোনাই। আর শুধু আমি একাই নয়, এরকম অনেক মেয়েই অনেক আশা নিয়ে বিবাহিত জীবনে সংসার করতে আসে, তারপর তাদের জীবনে শুরু হয় এক নরক যন্ত্রণাময় অধ্যায়। কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না, নীরবেই সে থেকে যায়। আবার কেউ কেউ সহ্য না করতে পেরে নিজেকে শেষ করে দেয়। সেই রকমই বেশ কিছু কাহিনী আমার জীবনের আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আমিও এরকম বধূ নির্যাতনের শিকার থেকে বঞ্চিত নই, আমাকেও হতে হয়েছিল। যেদিন আমি বিয়ে করে শ্বশুরবাড়ি আসি সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছিল এই ধরনের বেশ কিছু টর্চার। আর সেগুলো কোনো পুরুষের দ্বারা নয়, আমার স্বামীর দ্বারা নয়, শ্বশুরের দ্বারাও নয়, চালিত হয়েছিল আমার শ্বশুরবাড়ির কিছু আত্মীয় স্বজনের দ্বারা, আর ওনারা অবশ্যই মহিলা। আর হ্যাঁ, সেই আত্মীয় আমার হাজব্যান্ডের পিসি, মানে আমার পিসি শাশুড়ি। 4 জন পিসি শাশুড়ি আমার ওপর অত্যাচার করতে কম করেনি। যেদিন আমি শ্বশুরবাড়িতে প্রথম পা রাখি সেদিনই ওনাদের শুরু হয়। প্রথম দিনকেই বলে তোমাদের বাড়িতে যে খাবার দাবারগুলো খাইছে সেগুলো খেয়ে নাকি ওনাদের পেট খারাপ হয়ে গেছে, মানে আমার বাপের বাড়িতে। বাপের বাড়িতে দেওয়া উপহারগুলো খুব একটা দামি নয়। শুরু হয়ে যায় এইভাবেই। তার বিয়ের কয়েকদিন পরে, মানে 4-5 দিন পর থেকে আমার হাজব্যান্ডের 4 পিসির মধ্যে যিনি সেজো উনি আমার শাশুড়িকে ফোন করে বলতে থাকে, ওকে দিয়ে সব কাজ করিয়ে নিও। বড় বাড়ির মেয়ে তো, অনেক ফ্যামিলি মেম্বার, ওখানেও সব কাজ করতো, সব করতে পারে। অথচ আমার বয়সী ওনারও এক মেয়ে রয়েছে, আমার সাথে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, তার বেলায় নিয়ম অন্য। এই তো গেল কাহিনী। এরপর চলতে থাকে ওনাদের অত্যাচার। আমার নিজস্ব বলে কিছুই নেই, এমনকি আমার বেডরুমটাও আমার ছিল না, আমার বাবার দেওয়া আলমারিটাও আমার নয়, সবেতেই ওনাদের দখল। এমনকি আমার হাজব্যান্ড যেহেতু কর্মসূত্রে বাইরে থাকতো, যেতেও দেয়নি। ওনারা আমার শাশুড়িকে যুক্তি দেয়, পাঠিও না, এখানে রেখে দাও। যাই হোক, আমার হাজব্যান্ড এরপরে জোর জবরদস্তি নিয়ে যায়। 1 বছর পর আমার কন্যা সন্তানের জন্ম হলে আমি আবারও ফিরে আসি শ্বশুরবাড়িতে, কারণ আমার হাজব্যান্ড ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে আসে। এরপরে শুরু হয় আবারও অত্যাচারের এক নতুন অধ্যায়। আমি বেশ কিছু কাজকর্ম পারতাম না, কারণ আমার ছিল জয়েন্ট ফ্যামিলি আর সেখানে অনেক লোকজন ছিল, সেই জন্য আমাকে বিশেষ কিছু করতেই হতো না। যাই হোক, মেয়ে হওয়ার পর কিংবা তার আগে বেশ কিছু কাজকর্ম আমি শিখেছিলাম। এরপর যখন শ্বশুরবাড়ি আসি, আমার মেয়েকে আমি 5টা মিনিটও টাইম দিতে পারতাম না। ওরা সারাক্ষণ এসে থাকতেন আর ওনাদের রান্না বান্না, খাওয়া দাওয়া আর ওনাদের জামা কাপড় ধোয়া গোছানো ওই করতেই আমার চলে যেত। আমার মেয়েকে কী খাওয়াবো, কী পড়াবো সেটাও ওনারাই ঠিক করে দেবেন, তার উপরে নির্ভর করে চলতে হতো। এমনকি আমার মেয়েকে আমি যদি টিস্যু পেপারও ইউজ করতাম, ওনারা সেই নিয়েও নোংরা কটূক্তি করতে কোনো দিন ছাড়েনি। আর প্রত্যেক দিন আমাকে শোনাতো, তোমার বাবা তো বাড়ি দেখে বাথরুমগুলো অনেক বড় ছিল তাই দেখেই বিয়ে দিয়ে দিয়েছে। জানি না কী ভুল করেছিল আমার বাবা এরকম একটা পরিবার দেখে বিয়ে দিয়ে। আর সব থেকে বড় কথা কি জানেন, প্রত্যেক দিন আমি যখন রান্না বান্না করে রেখে স্নান করতে যেতাম, সেই রান্না করা সবজি সব কিছু ওনারা গোটা পাড়া প্রতিবেশীকে বিলিয়ে দিত। খাওয়ার সময় কোনো দিনই খাবার থাকতো না। আর প্রত্যেক দিন রাতে আমাকে তো আধপেটা খেয়েই ঘুমোতে হতো। এটা নিত্যনৈমিত্তিক ঘটনা আমার জীবনে চলতেই থাকে 3 বছর। 3 বছর পরে আমার হাজব্যান্ড যে কর্মসূত্রে ব্যাঙ্গালোর ট্রান্সফার হয়, আমি চলে আসি। তারপরেও ওদের অত্যাচার কমেনি, কিন্তু হাজব্যান্ড গেলে সব কিছুর হিসাব নিকাশ মনে হয় যেন ওনারাই সব কিছু, আমার বলে কোনো কিছুই নেই। এরপর আরও সবথেকে বেশি অত্যাচার হলো, ওনারা ওনাদের মেয়েদের ব্যবহৃত পুরানো জামা কাপড়
এমনকি ইনার গার্মেন্টসও আমার জন্য নিয়ে আসতো, ওগুলো আমি ব্যবহার করব। আর আমার বাপের বাড়ির দেয়া নতুন জামা কাপড় যেগুলো আমি আলমারিতে রেখে আসতাম, যখন আসতো ওরা সবাই ভাগ বটোয়ারা করে নিয়ে চলে যেত। এইভাবেই অত্যাচার চলতে থাকে। আর সামনে না দিলেও পিছনে ওরা সবসময় আমার নিয়ে কটু মন্দ কথা বলতে থাকে। ভীষণ খারাপ লাগতো জানেন, কোনোদিন প্রতিবাদ করতে পারিনি, শুধু লুকিয়ে চুরিয়ে চোখের জল ফেলেছি। এরপর হঠাৎ করেই 2021 সালে আমার হাজব্যান্ডের জব চলে যায়। তারপর গিয়ে আমি ওখানে জব জয়েন করি কলকাতায়। হঠাৎ করেই জব পেয়ে যাই আমার এক বন্ধুর থ্রু দিয়ে। জব জয়েন করার পরে ওনাদের কথা হয়, আমার হাজব্যান্ডকে বলে, আরে তুই তো সবজি ব্যবসা করতে পারিস। হ্যাঁ, কোনো কাজই মন্দ নয়, কিন্তু একটা শিক্ষিত ছেলে সে যদি সবজি ব্যবসা করে সেটা নিশ্চয়ই দেখতে সুন্দর লাগে না। সেই সময় ওরা আসে, বিভিন্ন ধরনের অত্যাচার করে। আর আমার এত খারাপ লাগে, আমার মেয়েকে নিয়েও ছাড়ে না। কেন ভালো স্কুলে পড়াচ্ছি, কেন ছাড়িয়ে দিয়ে বাংলা মিডিয়ামে ভর্তি করি নি, এই সমস্ত কথা আমি কোনো উত্তর দিইনি। সব কিছুই চোখ বুজে সহ্য করে গেছি। তারপরে জানেন, 6 মাস পরে আমার হাজব্যান্ড যখন আবার নতুন জব জয়েন করে, তখন ওনারা আমাকে নিমন্ত্রণ করে, একদম সেই বলি দেওয়ার আগে পাঁঠাকে যেমন করে খাওয়ায় সেরকমভাবে নিমন্ত্রণ করে। আমি বুঝতে পারিনি ওনাদের মোটিভ কী ছিল। ব্যাস, তার কয়েকদিন পরে আমার এক পিসি শাশুড়ির মেয়ের বিয়ে লাগে, বলে পাঠায় ওনাদেরকে বেশ কয়েক লক্ষ টাকা দিতে হবে, কেন কি ওনাদের আবদার। আমি দিইনি। তারপরে শুরু হয় আরও অত্যাচার। এরপরে আমি 2 বছর বাড়ি না গিয়ে 2022 সালে বাড়ি যাই। তখন আমার পিসি শাশুড়িরা আমার জন্য সেই ভুলেনি সেই পুরানো তথাকথিত কথা, ওনাদের মেয়েদের ব্যবহৃত পুরানো জামা কাপড় যথারীতি নিয়ে এসে হাজির করে। এই আমার প্রথম প্রতিবাদ। আর তাও আমাকে সহযোগিতা করেছিল আমার বোন তানিশা। কি হয়েছিল সেটা নয় একদিন আপনাদের শোনাবো। তো প্রতিবাদ করার পরে ওরা থেমে থাকেনি, আমার নিয়ে ওরা কুৎসাটাতে যা পারে করুক। আমি এখন বুঝে গেছি আমি পাথরের মতো শক্ত হয়ে যাব, যাতে আঘাত করলে আঘাতটাকে যে করবে তার হাতে লাগে, আমাকে না লাগে। তো যাই হোক, যারাও এরকম নির্যাতনের শিকার হয়েছেন তারাও পাথরের মতো শক্ত হন, তাহলে দেখবেন আঘাতকারীরা আর আঘাত করতে পারবে না। বড়রা অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এই পথে এগিয়ে যেতে পারি। আর ছোটরা, তোমরাও স্নেহভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর ব্যাঙ্গালোর সম্বন্ধে কারো যদি কোনো রকম কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাতে ভুলানো। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকুই অনুরোধ। আর সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবে, এটুকুই কামনা করি। আর কেউ যদি এরকম বধূ নির্যাতনের শিকার হন, অবশ্যই যদি কোনো রকম আমার হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলিও না। আমি আমার সাধ্যমতো সহযোগিতা করব। আর কথা বলতে বলতে সোনাকে স্কুল থেকে আনতে চলে এসেছি। এখানে জানেন, এইখানে একটা হনুমানজির মন্দির রয়েছে, মন্দিরটা পুজো হচ্ছিল আর সেই জন্য এখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। তারপর সোনাকে নিয়ে এসে আমি আমার যেমন রোজকার কাজকর্ম, রাতের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। আর আজকে জানেন সোনা ঘুমিয়ে পড়েছিল, তারপর উঠি ওকে দুধ দিলাম। ও জানেন কিছুতেই দুধ খেতে চায় না, ওর সাথে আমাকেও পাল্লা দিয়ে খেতে হবে, ও তবেই খাবে। তাও আবার শুধু না, ও রোজ কফি লাগে। তো যাই হোক, এরপরে রাতের খাবার দাবার করে নিয়েছিলাম। আর এখন প্রায় 9টা মতো বেজে গেছে, আমরা 10টার সময় খাবো। আপনাদের অনেকেরই হয়তো খাওয়া হয়ে গেছে। আপনারা সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, বাই বাই।